এই যে পিলখানার ঘটনাটা শুধুমাত্র যা যা হয়েছে তার উপরে এই সব টর্চারের সাথেই সেনাবাহিনী জড়িত ছিল। সেনাপ্রধান বিচার হওয়া উচিত না তাহলে? সাংবাদিক ইলিয়াস গতকালকে যেই কাণ্ড করেছেন এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ যদি সেনাপ্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দেয় তবে কি তার বিরুদ্ধে কোন রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না? বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের একটি ব্যর্থ কুপ্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হটানোর জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। এবার কিন্তু সেনাপ্রধানের সকল ঘুমর ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। হ্যাঁ দর্শক, একজন সামরিক বাহিনীর প্রধান হয়েও কিভাবে এমন সব কাজ করতে পারেন সেনাপ্রধান? দর্শক, যেটা শুনলে কিন্তু আপনি একেবারে রীতিমতো চমকে উঠবেন। তবে কি হাসিনার পলায়নের পর এদের জন্যই কি দেশের এই অবস্থা? হ্যাঁ দর্শক, পিলখানা হত্যাকাণ্ডে ধামাচাপা দেওয়া এবং কি হাসিনার অবৈধ এমপিদের ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া থেকে শুরু করে কি না করেছেন এই সেনাপ্রধান। দর্শক, আজকে এমনই সব তথ্য দিবেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে জানতে পারবেন। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন দর্শক আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে এক এক করে সম্পূর্ণ আলোচনাগুলি শুনে নেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কাছ থেকে। মার্শাল থেকে শুরু করে যা যা হয়েছে তার উপরে এই সব টর্চারের সাথেই সেনাবাহিনী জড়িত ছিল। তার মানে যদি ধরেও নেই যে পিলখানার ঘটনাটা শুধুমাত্র বিডিআররাই ঘটিয়েছে, তাহলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই যে নিরীহ দেশপ্রেমিক অফিসারদেরকে মৌলবাদী বানিয়ে একটা মিথ্যা কুয়ের নাটক সাজিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা, ব্যারিস্টার তাপসের উপরে গ্রেনেড হামলার কথা বলে কমান্ডো অফিসারদেরকে আপনার এই যে চাকরিচ্যুত করা, জেলখানায় নেওয়া, গুম করা, আয়নাঘরে ঢুকানো, এগুলো করলো। এগুলোর জন্য কি সেনাবাহিনীর বিচার হওয়া উচিত না তাহলে? আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার মানে একদম আমার বুকের মাঝখান থেকে আমার যতটুকু শ্রদ্ধা, পুরো শ্রদ্ধা রেখে তারপরে কিছু কথা বলে অনুষ্ঠানটা শেষ করবো। দেখেন, আজকে 3 জন আলোচক এখানে আছেন এবং সবাই অত্যন্ত শিক্ষিত ও মার্জিত ভাষায় আপনাদের সেনাবাহিনীরই সদস্য 2 জন। তারাও যে কথাগুলো বলেছেন বাংলাদেশের মানুষ এখন সবাই জানেন যে পিলখানার হত্যাকাণ্ডের সাথে অবশ্যই বিডিআর সেটার এক্সিকিউশনের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে গিয়েছেন, কিন্তু এটার মূল পরিকল্পনা কি ছিল, এই পরিকল্পনার আগে পরে কারা এটাকে ধামাচাপা দিতে চেয়েছে, কারা কারা এটার সাথে সম্পৃক্ত হয়ে তারপরে নিজেদের প্রমোশন বাগিয়ে নিয়েছেন, টাকা পয়সা বাগিয়ে নিয়েছেন, সেনাবাহিনীতে দীর্ঘদিন তাদের যেই কোয়ালিটি নাই তার চেয়ে আর অনেক বেশি কিছু তারা পেয়েছেন, এটা আমরা এখন সবাই জানি। তো দিন যত যাবে মানুষ তত বেশি এটার ব্যাপারে জানবে। যারা আজকে জেলখানায় আছে 5 তারিখের পর থেকে আজকে প্রায় 7 মাস পার হয়েছে, এর মাঝখানে 4-5 জন বিডিআর এর সৈনিক তারা মারা গিয়েছেন। এই গত সপ্তাহেও আপনার সুবেদার জুবায়ের সাহেব মারা গিয়েছেন। তিনি কোরআনের একজন হাফেজ, কোরআনের অত্যন্ত ভালো কোরআন তেলাওয়াত করতেন। সেনাবাহিনীর যেই বিডিআর এর যিনি ডিজি ছিলেন তারও অত্যন্ত স্নেহভাজন একজন বিডিআর এর সদস্য ছিলেন। সেই ব্যক্তিটাকে জেলখানায় রেখে রেখে মেরে ফেললেন। তো যদি মনে করেন এখন যে তদন্ত কমিটি হচ্ছে এটা যদি সো কলড না হয়, এটা যদি আসলে অ্যাক্ট করে, সেই ক্ষেত্রে যদি মনে করেন 5 মাস পরে যে জানলেন যে কমিশন বললো যে এরা দায়ী না, এই যে 6 মাস 7 মাসের ভেতরে 4-5 জন মানুষ মারা গেল, অন্তত এদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এদেরকে ছাড়লে অন্তত পরিবারের কাছে গিয়ে তারপরে তারা মারা যেতে পারতো। তো আরো সামনে কি হবে, আরো কারা আছেন এখানে, আমি আমার অনুসন্ধানে যেটা দেখিয়েছি যে ডিএটি তৌহিদ যিনি 1 নম্বর আসামি, তাকে নিয়ে কত ধরনের, আমি বলছি না তিনি নির্দোষ নাকি তিনি অপরাধী, কিন্তু তাকে নিয়ে যে গোজামিল দেয়া হয়েছে তার মানে বিচারটা আবার হতে হবে নতুন করে। সেই বিচারটা যদি নতুন করে না করে আপনারা মনে করেন বিডিআর এর উপরে দায় চাপিয়ে দিয়ে সবকিছু জায়েজ করে ফেলবেন, এটা মনে হয় বাংলাদেশে সম্ভব না। এবং আমি অন্তত দেশের বাইরে, তো আমি জানি সেনাবাহিনীর ক্ষমতা কি। সেনাবাহিনী, আমি দেশে যদি থাকতাম এতদিন এত কথা বলার সময় আপনারা দিতেন না, সুযোগ দিতেন না। আমি কিন্তু দেশের বাইরে আছি, আমার মেরে ফেলতে হবে। আমি যদি না মারা যাই, আল্লাহ যদি বাঁচায় রাখেন আমাকে, আমি তো এখান থেকে সরবো না। কারণ এই বিডিআর হত্যাকাণ্ডে শুধু আমি একা না, আমার দেশ, বিডিআর এর পরিবার, সেনাবাহিনীর পরিবার, অনেকে এর জন্য সারা জীবন ধ্বংস। একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহনাজ তার স্বামীকে মেরে ফেলেছেন আপনারা। 2 জন অফিসারকে যশোর থেকে ঢাকা আনার কথা বলে হেলিকপ্টার ক্রাশ করে আপনারা মেরেছেন। এটা আপনারা, এই বিডিআর এর অফিসার। আমি এগুলো ইউটিউব ফেসবুকে দেখানো যায় না, দেখাইলে আপনি রেস্ট্রিকশন আসবে। ওদের পায়ে আপনি যান জেলখানায়, যদি বিশ্বাস না হয় যারা জেলখানা থেকে বের হয়েছে, আমি প্রতিটা সদস্যের শরীর চেক করতে বলবো। পায়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিল ঢুকিয়ে তারপরে তার ফুটো করা হয়েছে। এটা কোনো মানুষ করতে পারে নাকি? একটা নিষ্পাপ নির্দোষ মানুষকে আপনি নিয়ে তারপরে এইভাবে অত্যাচার করছেন, এটা কোনো দেশের সেনাবাহিনীর কাজ না। আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সাবকন্টিনেন্ট না, সারা পৃথিবীর ইতিহাসে কোন স্বাধীন দেশ, যে দেশে একটা স্বাভাবিক সরকার রান করে, এরকম কোন দেশের ভেতরে এইভাবে বিচারের নামে এই ধরনের মকারি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়েছে বলে আমার জানা নাই। তো সেই বিচারটা আমার মনে হয় সুষ্ঠু হইতে হবে। আপনারা যদি মনে করেন এই ইস্যু, ওই ইস্যু, সেই ইস্যু সামনে এনে তারপরে বিডিআর এখান থেকে আমাদেরকে সরাইতে চাবেন, আমি অন্তত সরব না।
আমি জানি না যারা সোশ্যাল মিডিয়াতে খুব প্রভাবশালী তারা কেন কথা বলেন না, কেন এটা নিয়ে কোনো আলোচনায় নাই। আমার বিশ্বাস বিডিআর হত্যাকাণ্ডের যদি বিচার হয় এই দেশের ক্যান্টনমেন্ট সোজা হবে, এই দেশের স্বাধীনতা সোজা হবে, এই দেশের বিডিআর যে যাদেরকে আজকে বিজেপি বানিয়ে গার্ড বানিয়ে তারপর রাখা হয়েছে তারা গার্ড না, তারা এই দেশের মালিক। এই দেশটাকে আমরা নিশ্চিন্তে ঘুমাতাম তাদের কারণে, তারা জেগে থাকতো এই জন্য। অতএব তাদেরকে যারা বাংলাদেশ বর্ডার গার্ড বানিয়ে বিডিআর থেকে তারপরে আমাদের দেশকে আরেক দেশের কাছে ইজারা দিয়েছে, সেই জায়গাটা আমার মনে হয় ঠিক হতো। আমি গত 3-4 দিন আগের একটা ঘটনা দিয়ে যদি আপনাদেরকে মানে বুঝাই যে দেশের বিচার ব্যবস্থাটা কেমন। মাদারীপুরের একজন বিচারক, তিনি 3 দিন কোর্ট থেকে বের হন নাই। তাকে আমি সরাসরি বলি, কেউ কিছু মনে করি না, ডিজিএফআই তাকে উঠায় নিয়ে যাবেন। আমার কিন্তু ওই বিচারকের সাথে কথা হয়নি, আমি আমার সোর্স থেকে তারপরে কথাটা বলছি। দেখেন, একজন আলেম, তিনি 16 বছর বয়স, তারাবির নামাজ পড়িয়েছিলেন আজ থেকে 9 বছর আগে। তিনি যে শুধু শুয়েছেন, অর্থাৎ মসজিদ থেকে, যেহেতু মসজিদে অনেক মুসল্লিরা থাকে, তাদের সামনে তাকে ধরা যাবে না, মসজিদের থেকে গিয়ে তারপরে তাকে ধরা হলো। তার বাড়িতে যে শুবেন এই সময় তাকে ধরা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। এই গত সপ্তাহে তিনি জামিন হয়েছে। জামিন হওয়ার পরে কোর্টের আদেশ গিয়েছে জেলখানায়, তারপরও কারা কর্তৃপক্ষ ছাড়েন না। আমি কারা কর্তৃপক্ষদের ঊর্ধ্বতন একজনকে ফোন করলাম যে ভাই সমস্যাটা কি। ওনারা বললেন যে ভাই আমাদের তো কিছু করার নাই, আমরা তো আমাদের হাতে আদেশ পেয়েছি, আমাদের সাথে সমস্যা নাই, কিন্তু ডিজিএফআই ক্লিয়ারেন্স দিচ্ছে না। আমি নিরাপত্তার স্বার্থে অফিসারের নামটা বললাম না। এখন একজন অফিসারের কথা বলেছেন এই আলেমদের ভেতরেই, যিনি কিনা আলেমদেরকে নানান ভাবে ফোন দিয়ে থ্রেট করে। ডিজিএফআই তে আছেন মোহাম্মদ আলী তার নাম। আচ্ছা, তার ফোন নাম্বার, যে নাম্বার থেকে ফোন করে ওই আলেমদেরকে, সেই আলেমরা আমাকে নাম্বারটা দিয়েছেন। তো আমি মনে করলাম যে হইতে পারে অন্য কেউ ভয় দেখাতে পারে। আমি বললাম আপনি কি এই নাম্বারটা যে ওনারই, সেটা আপনি কেমনে জানলেন? উনি বললেন যে আমি তো এই নাম্বারে শুধু কথা বলি না, আমাদেরকে ডিজিএফআই অফিসে ডাকিয়ে নিয়ে গিয়েছেন, সেখানে তাদের সাথে আমার সরাসরি ডিজিএফআই অফিসে সাক্ষাৎ হয়েছে, সেখানে নিয়ে আমাদেরকে ওনারা নানান ধরনের ইনস্ট্রাকশন দেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমি যেভাবেই হোক সেনাপ্রধান পর্যন্ত এই সংবাদটা পৌঁছালাম যে স্যার এই ব্যাপার, দেখেন এই আলেমরা তো দোষ করেন নাই, ওনাদেরকে ছাড়ার ব্যাপারে আপনার ডিজিএফআই এই করছে। আমি থার্ড পার্টি দিয়ে আমি কনফার্ম হলাম যে না, ডিজিএফআই এটা আর করবে না। গত সপ্তাহে তিনি সেই একই কাজ করছে। আমাকে জবাব দেওয়া হলো কি, যে এই যে দেখেন আপনি যে নাম্বার নিয়ে কথা বলছেন, সেই নাম্বারটা অমুক এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা। তার মানে এটা আরেকটা ক্রাইম। ডিজিএফআই অফিসার আরেকজনের সিম তিনি ইউজ করছেন যাতে তিনার কোনো রেকর্ড না থাকে, কিন্তু আপনি যে ওনাকে ডাকিয়ে নিয়ে যাচ্ছেন ক্যান্টনমেন্টের আপনার ডিজিএফআই অফিসে, সেটা তো প্রমাণিত। অতএব আমি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সেনাবাহিনী, আমরা এই আজকে আমি যা বলছি, আমি আরো ভালো থাকতে পারতাম, দেশে যাইতে পারতাম, আপনাদের অনেক সুযোগ সুবিধাও নিতে পারতাম, নেই আপনাদের সম্মানের কারণে। আমার এখানে কোনো কিছু নাই। এই সেনাবাহিনী থেকে যদি নাকি এই ধরনের এই কালপিটটা সরে যায়, এই আমার এই যারা আছেন, জগলুল আহসান সহ এখানে মেজর সুমন আছেন, মেজর সুবাইল আছেন, ক্যাপ্টেন শাহনাজ আছেন, এই ধরনের অফিসাররা যদি নাকি সেনাবাহিনীতে এখনো পর্যন্ত আছে, তাদেরকে আপনারা যে যোগ্য জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে পদায়ন করেন। আর যারা এখনো ক্রিমিনাল কালপিট যেগুলো আছে তাদেরকে সেনাবাহিনী থেকে সরান, আপনাদের সম্মান রক্ষা পাবে। আমাকে সেনাবাহিনী থেকে যে বিষয়টা বলা হয়েছে, সেনাবাহিনীর সুনাম রক্ষার্থে, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আর বেশি সেনাবাহিনীর সুনাম তো সেইটাতেই রক্ষা হবে যখন সেনাবাহিনী এই পাপ মুক্ত হবে। বিডিআর এর এই পাপ মুক্ত ছাড়া সেনাবাহিনী জীবনে করা সম্ভব না। অতএব সেটা করতে হবে। আমার মনে হয় আমি একা যখন কথা বলবো তখন এই বিষয়ে আরো বিস্তারিত পেলে হবে। যাই হোক, আমরা যে আলোচনাগুলো করলাম, সেনাবাহিনীকে বলবো যে দেখেন, আপনারা যদি নাকি এই বিচারে বাধা দেন এবং আসল বিচারটা যদি না করেন, তাহলে যতদিনে আলোচনা চালাইতে থাকবেন ততদিন আপনাদের ভেতরের এই যে এত অসভ্যতা ক্যান্টনমেন্টের ভেতরে ঘটে সেটা আপনারা জেনে যাবেন। 18,000 মানুষকে স্যার বিচারের আওতায় আনা হলো। এই 18,000-এর ভেতরে ধরেন এই মুহূর্তে আছে হচ্ছে 672 জন জেলখানায়। সবশেষ আগের দিন 178 জন কি করা হয়েছে, সেই 78 জনের ভেতরেও মনে করেন যে আরো খালাসি ছিল, হাসিনার বিচারই খালাস ছিল, আরো এখনো 99 জন আছে যাদেরকে বের করা উচিত। তো এই যে জিনিসগুলো তারা ইকুয়াল 18,000-কে যে আপনি যে খালাস দিলেন, তাদের কোনো নির্দোষ, তারা চাকরি ফেরত দিলেন না কেন? মূল টার্গেট ছিল বিডিআর এর উপরে। এই যে সেনাবাহিনীর কমান্ডে থাকা বিডিআর এর যে একটা বিশাল সেনাবাহিনী হয়ে দাঁড়িয়েছিল, তারা বিডিআর ইটসেলফ একটা সেনাবাহিনী। সো এইটা এই ভারত নিতে পারে নাই যে এরা যদি এত শক্তিশালী হয় তাহলে তো সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফোর্স তাদের সাথে কম্বাইনলি আমাদের সাথে যুদ্ধ করার সক্ষমতা পেল। এই জিনিসটা তারা নিতে পারে, যে কারণে তাদের মূল টার্গেট ছিল বিডিআর কে ধ্বংস করা, সেটাই তারা করেছে। আমরা অনেকেই হয়তো মনে করেন যে আমি কেন বিডিআর এর এগুলো নিয়ে এত কথাবার্তা বলি, আমি আসলে এখান থেকে বের হতে পারছি না। আমি যদি বের হইতে পারতাম আমি নিজেও ভালো থাকতাম, আমি অনেক আমার স্বার্থগত দিক থেকে অনেক ভালো হইতো, কিন্তু পারছি না। কারণ এই পরিবারগুলোর সাথে মেশার পরে আমি ওদের যা দেখলাম, এদের উপরে এই যেটা আমি একটু আগে বললাম যে এই পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এই বিচার আর কোনোদিন হয় নাই। এবং এই সরকার আসার পরেও একটু যা শুনেন, যারা এই ডিসিশন গুলো নেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার এই আজকের অনুষ্ঠান থেকে বললাম যে একটু যে ওই পরিবারগুলোর কথা শুনেন যে কেমন আছে তারা। যদি কেউ খুন করে থাকে, সবশেষ এটাও বলে নেই যে খুন করে থাকলে, কেউ যদি ধর্ষণ করে থাকে, লুটপাট করে থাকে, কেউ পরিকল্পনার সাথে যদি জড়িত থাকে, তাদের সবাই আপনি যেমনে মনে চায় তেমনে মারেন,
কিন্তু আল্লাহর ওয়াস্তে যারা নির্দোষ এদেরকে খুব দ্রুত ছাড়ার ব্যবস্থা করেন। এই নির্দোষ মানুষগুলো জেলখানায় থেকে থেকে এখনো পচে মরবে, এটা আসলে আর দেখা সম্ভব না। আমরা হয়তো 5 তারিখ যদি না ঘটতো এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনাও করতাম না, জানতাম যে হাসিনা যা করা সেটাই করবে, কিন্তু 5 তারিখের কারণে সুযোগ সৃষ্টি হয়েছে, যে কারণে এটা নিয়ে কথা বলছে। এরা এখনো কেন জেলে থাকবে? আলেমরা এখন পর্যন্ত কেন জেলে থাকবে? বিএনপি ছাত্র দলের মানে এখনো পর্যন্ত জেলখানায় বিএনপির লোক ইয়ে করা। সবচেয়ে বেশি অ্যাক্টিং হচ্ছে এই যে আপনার জামাতের লোকজন অ্যাক্টিভ, তারা হচ্ছে তাদের লোকজনের তারা সারানোর ব্যাপারে খুব তৎপরতা দেখায়, কিন্তু এর বাইরে বিএনপি বলেন, তারপরে সাধারণ মানুষ যারা কিনা বিভিন্ন সময় লেখালেখি করে জেলখানায় গিয়েছে তাদের অনেকে এখনো পর্যন্ত জেলখানায় আছে। খুব খারাপ লাগে যে এই সরকারের যাদের উপর দিয়ে, যাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় আসলো, তারা তাদেরকে জেলখানায়। এবং আলেমদের সবচেয়ে বাজে জিনিস যেটা, কিছু আলেম আছে যারা এখনো কাজ করছেন, কিন্তু অন্যান্য বেশিরভাগ আলেমরা জেলখানায় ছিলেন, বের হয়ে তারা তাদের কথার মনে রাখে নাই। এটা খুব দুঃখজনক। যাই হোক, আশা করি কালকে একটা এই জাতি একটা সুসংবাদ শুনবে, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমার সাথে আছে যারা সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আমরা কালকে ঘটনার পরে হয়তো পরশুদিন বা তার পরের দিন আমরা আরেকটা প্রোগ্রাম করবো এবং সেখানে সরকারের এবং সেনাবাহিনীর সুনাম করেই আমরা কথা বলতে চাই, সেটা বলার সুযোগ তারা সৃষ্টি করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, আজকের আলোচনাগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে? সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি কতটা যুক্তিযোগ্য? দর্শক, হাসিনার পলায়নের পর কিন্তু দেশের জনগণ আশা করেছিল দেশ হয়তোবা এবার শান্তির দিকে ফিরে আসবে, সকল দুর্নীতি এবং অনিয়ম উঠে যাবে। দর্শক, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন হাসিনার পলায়নের পরও কেন দেশে শান্তি নেই। একজন সামরিক বাহিনীর প্রধান কিভাবে এত অনিয়মের সঙ্গে জড়িত হতে পারে, যার ফলে কিন্তু দেশ তো ধ্বংস হচ্ছে, পাশাপাশি কিন্তু জনগণের উপর এর প্রভাব পড়ছে। দর্শকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের এই মতামতটুকুর কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। অসংখ্য ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আশা করি সবাই।